দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। নরেন্দ্র মোদী স্লোগান মানতে নারাজ শুভেন্দু। সবকা সাথ সবকা বিকাশ বদলের ডাক বিরোধী দলনেতার। সংখ্যালঘু মোর্চার দরকার নেই। ভোটে ভরাডুবির পর বিজেপির বৈঠকে চাঞ্চল্যকর ফর্মুলা শুভেন্দুর মুখে। বেফাস মন্তব্যের 1 ঘন্টার মধ্যেই কার্যত ইউটার্ন শুভেন্দুর। বিরোধী দলনেতার বেফাস মন্তব্যের দায় নিতে নারাজ দলও। মোদী সরকারের অন্যতম বড় স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। সরকারি প্রকল্প পরিষেবা উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দিতে এই স্লোগানকেই হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার, যা বিজেপিরও ভোট প্রচারের হাতিয়ার। আজ सबका साथ सबका विकास की भावना जीती है। आज विकसित भारत के आह्वान की जीत हुई है। খোদ মোদীর এই স্লোগানের বিরোধিতা করে শুভেন্দুর বেফাঁস মন্তব্য। দলের নেতৃত্বের সামনেই প্রধানমন্ত্রীর স্লোগানকে বদলে দেওয়ার ডাক বিরোধী দলনেতার। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ जो हमारे साथ जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो। जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। नो नीड সংখ্যালঘু মোর্চা। মেরুকরণে ভোট অঙ্ক বাংলায় মেলাতে পারেনি বিজেপি। ব্যর্থতার চুল চেরা বিশ্লেষণে হাই ভোল্টেজ বৈঠকে বসেছিল বিজেপি। এরই মধ্যে শুভেন্দুর এই তোলপাড় করা মন্তব্য, এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। আমরা যেটা বারবার বলি যে বিজেপি শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করে এবং তাদের সমাজ কল্যাণ কাজ করার জন্য কোনো নৈতিক দায়বদ্ধতা তাদের নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে শুধু বিজেপির প্রধানমন্ত্রী। তাই আজকে প্রকাশ্যে তারা বলেই ফেলল যে যারা বিজেপিকে ভোট দেবে শুধু তাদের জন্য তারা কাজ করবে। বিজেপি কেন, বিজেপির যারা পশ্চিমবঙ্গের লোকেরাও রয়েছে, যে বঙ্গ বিজেপি বলে কিছু নেই, কি কি বাধা আছে দিল্লি বিজেপির কাছে। তো রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছেন, অনেক কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। এবং বিজেপি পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষ থেকে উঠে যেতে চলেছে। তাই এই আর্তনাদ আমরাও শুনছি, আপনারাও। বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড়, বিতর্কের ঝড়, দলের অন্দরে শোরগোল। এরপর 1 ঘন্টার মধ্যেই ভোল বদল শুভেন্দুর, কার্যত ইউটার্ন বিরোধী দলনেতার। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। আসলেও বিজেপির সহায়তা করবার জন্য নেতা হয়নি, ও সহায়তা করবার জন্য নিজেকে সহায়তা করবার জন্য, যাতে নিজের অস্তিত্ব আত্মা যে মুখ্যমন্ত্রী পদের দিকে বছরের পর বছর ধরে জুলি জুলি চোখে তাকিয়ে রয়েছে, সেই অস্তিত্ব আত্মার তৃপ্তি মেটানোর জন্য বিজেপিতে এসেছিল। ওর বিজেপি কর্মীদের প্রতি না কোনো সেন্টিমেন্ট আছে, ওর না রাজনৈতিক আদর্শের প্রতি কোনো দায়বদ্ধতা আছে, ও শুধু নিজের প্রতি দায়বদ্ধ। স্লোগান বিতর্কের দায় নিচ্ছে না বিজেপি। শুভেন্দুর বক্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দলেরও। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। উপর মহলের চাপ নাকি একেবারে শীর্ষ নেতৃত্বের বার্তা? কি কারণে বেফাস মন্তব্যের 1 ঘন্টা পরেই সাফাই বিরোধী দলনেতার? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। ভোটে পরপর ধাক্কা, বাংলায় মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। কেন ব্যর্থতা, কোথায় বা গলদ? চুলচেরা বিশ্লেষণে বিজেপি। যদিও পরাজয়ের দায় এড়িয়ে আপাতত হিন্দু ভোটকেই টার্গেট করছেন শুভেন্দু অধিকারী। তাই এ রাজ্যে উপদ্রুত এলাকা আইন লাগু করে ভোটের দাবি শুভেন্দুর। পেছনের দরজা দিয়ে নবান্নর ক্ষমতায় আসতে চায় না, বার্তা বিরোধী দলনেতার। লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবে। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নিট ফলাফলও শূন্য। ভোটে পরপর ধাক্কা, কোথায় কমতে কোথায় গলদ? ব্যর্থতার ময়নাতদন্ত করতে হাই ভোল্টেজ বৈঠক বিজেপির। হারের দায়িত্ব নিলেন না। বিরোধী দলনেতার মুখে নেই কোনো আত্মসমালোচনা। বিরোধী দলনেতার আস্তিনে শুধুই হিন্দুত্বের তাস। জয় শ্রীরাম,
হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বৈঠকে বিজেপির ব্যর্থতার কাঁটা ছেঁড়া কি আদৌ হলো? শুভেন্দু অধিকারীর মুখে শুধুই হিন্দুত্বের কথায় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে হিন্দুত্বকে হাতিয়ার করেই বাংলা দখলের স্বপ্ন দেখছেন বিরোধী দলনেতা। লোকসভা ভোটে পরাজয়ের পর থেকেই শুভেন্দুর সাফাই, হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে, উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? দলের ভিত যে নড়বড়ে তা লোকসভা বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু যে চুলচেরা বিশ্লেষণ করতে বৈঠকে বসলো বিজেপি, তার নির্যাস কি? আগামী দিনে বিজেপির নীতি কি হবে? শাসক দলকে বর্জদস্তু করতে কোন পথেই বা এগোবে বিজেপি নেতৃত্ব? হারের সিরিজের পর জয় ফিরতে কি স্ট্র্যাটেজি নেবে দল? সেসবের কোনো রূপরেখা শোনা গেল না শুভেন্দুর গলায়। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। শুভেন্দুর বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক, সমালোচনা বিরোধী মহলে। বিজেপি কর্মীরা জানে বিজেপির আজকে এই অবস্থার জন্য দায়ী একমাত্র শুভেন্দু অধিকারীর এই হারাকিরি নেতৃত্ব। শুধু তাই না, ওর সারা জীবনের স্বপ্ন হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া। বিজেপি নয়, বিজেপির জায়গায় এজেপি, সিজেপি, বিজেপি যে পার্টি থাকবে দরকার পড়ে সে পার্টি করবে। বিজেপিকে ভালোবেসে বিজেপি করতে চায়। ওর নিজের জীবনের স্বপ্ন চরিতার্থ করার জন্য কোনো পার্টি একটা ব্যাকসাইড দরকার ছিল, সেটাকে বিজেপি হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, উপদ্রুত অঞ্চল ঘোষণা করবে কে? উপদ্রুত অঞ্চল তো ঘোষণা করবে বিরোধী দলের লোকেরা নয়, পার্লামেন্টের যে সরকারি দল আছে তারা করবে। কেন 10 বছরে করেননি? বারবার 355, 356 কথা আপনারা বলেছেন, 355 কথা বলেছেন। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খারাপ, এই কথাটা আপনি না বললেও চলবে, সারা বাংলার মানুষ জানেন। কিন্তু 10 বছর ধরে আপনারা এই বিষয়টাকে শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি করেছেন। অন্যদিকে বঙ্গ বিজেপির হাই ভোল্টেজ বৈঠকের আগে বিস্ফোরক সৌমিত্র খাঁ। ব্যর্থদের না পছন্দ স্পষ্ট করলেন সৌমিত্র। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববে। লোকসভা ভোটের আগে বারবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় জোর কদমে প্রচার চালিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডাও। প্রার্থী বাছাই থেকে ভোটের রণকৌশল সবকিছুর নেপথ্যেই ছিলেন বিরোধী দলনেতা। তারপরেও কি ভোট পরাজয়ের দায় শুভেন্দুর ওপর বর্তায় না? সেই প্রশ্ন উঠছে দলের অন্দরেই। কলকাতা টিভি। বিজেপির নব্য প্রাচীন সংঘাত, বিজেপির আদি নব্য প্রাচীন সংঘাত সায়েন্স সিটিতে নেতৃত্বের মুখ কে হবেন, কাদের হাতে থাকবে দলের রাশ, তা নিয়ে আকচি বিজেপির অন্দরে। শুভেন্দু সুকান্তরা হারের কাটা ছেঁড়া করছেন, আর দলেরই একাংশ বিজেপির মুরলীধর সেন অফিসের বাইরে নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। বিজেপি বাঁচাও মঞ্চের ব্যানারে একজোট হন বিজেপির একাংশ। এ নিয়েও ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজেপি দপ্তর থেকে কয়েকজন বেরিয়ে এসে এই কর্মসূচির বিরোধিতা করেন। এরপরেই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে। বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা লোকেরা নিয়ন্ত্রণ করছে। আজকে শ্যামা প্রসাদজি এই ঘরে একদিন বসেছেন, হরিপদ ভারতী যে আমাদের পার্টির সংগঠন করছেন। এখানে আমরা এসেছি শান্তিপূর্ণভাবে। একটা খুব আমাদের কর্মীরা বীরভূম থেকে একটা টিম আসছে, ওদিক থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল যারা এই 21 সালের পর থেকে মানে আজকে পার্টিটাকে করে আজকে তারা ঘর ছাড়া মাঠের মাঝখানে তারা ফোন অফ করে দিয়েছে, প্রার্থীরা ফোন অফ করে দিয়েছে এবং তারা মার খাচ্ছে। আজকে কিছু পার্টির মধ্যে কিছু মানে অসামাজিক লোক ঢুকে গেছে, যারা ঢুকে পার্টির আজকে সর্বনাশ করছে। ব্যাগাছি বুঝেনি, তৃণমূল থেকে আসা লোক তারা টিকিট পাচ্ছে। আজকে পার্টিতে যারা করলো দীর্ঘদিন ধরে, পার্টির যারা
করলো, পার্টির জন্য মার খেলো, ঘর ছাড়া হলো, তারা আজকে পার্টি থেকে দূরে। অপর গোষ্ঠীর পাল্টা দাবি, পথে আন্দোলনে, বিক্ষোভে নয়, ঘরে বসে আলোচনায় সমাধান বের করা হোক। যদি কোনো কর্মী একটা ঘরের মধ্যে 4টে বাসন থাকলে একটু খটখট আওয়াজ হয়, যদি কোনো সমস্যা আছে, পার্টির নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, শীর্ষ নেতৃত্ব আছে, জেলা নেতৃত্ব আছে, বসে কথা বলে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে। এখানে রাস্তা উপরে এইভাবে বিক্ষোভ দেখাও, বিজেপি বাঁচাও, এইগুলো করার কোনো দরকার নেই। আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি আছে, ওই জন্যই বলছি এই রাস্তার মধ্যে এরকম করা কোনো দরকার নেই। ক্রমেই যেন ফাটল বেড়েই চলেছে গেরুয়া শিবিরে। দেখুন, আমি একটা কথা বলি, সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকারিণী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববে। বিজেপিকে ভেন্টিলেশনে পাঠিয়ে দেওয়ার জন্য এক এবং একমাত্র কৃতিত্ব এই রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। আজকে তাই বিজেপির রাজ্য সদর দপ্তর মুরলীধর লেনের কার্যালয়ের বাইরে বিক্ষোভ কারা দেখাচ্ছে? বিজেপির কর্মীরা দেখাচ্ছে। কারণ তারা দেখেছে দিলীপ ঘোষকে হারিয়েছে কে, তারা দেখেছে বিজেপির 18 থেকে 12তে আসার জন্য মূল দায়ী কে, এবং সবচেয়ে বড় কথা বিজেপির কর্মীদের তো আজকে এইটা বুঝতে হবে যে তাদের নেতার নাম নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সরাসরি নরেন্দ্র মোদীর বক্তব্যের খণ্ডন করে বিরোধিতা করে স্টেটমেন্ট দিচ্ছে যে নরেন্দ্র মোদী বলেছে সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু বলেছে আমরা মাইনরিটি মরতে চাই না। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির ভরাডুবি, চুলচেরা বিশ্লেষণ, হিসেব নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। ঠিক তখনই কলকাতায় বিজেপির আদি নব্য গোষ্ঠীদ্বন্দ্ব, বচসা হাতাহাতিতে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখছি, বঙ্গ বিজেপির বৈঠক। সংগঠনের কাজকর্ম নিয়ে সুর চড়ালেন নেতাদের একাংশ। বৈঠকের আগে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খা। ব্যর্থ মানুষকে সবাই পছন্দ করে না, নতুনদেরও সুযোগ দেওয়া উচিত। দিনের কাজ সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার বঙ্গ বিজেপির বৈঠক। সংগঠনের কাজকর্ম নিয়ে সুর চড়ালেন নেতাদের একাংশ। বৈঠকের আগে বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খা। ব্যর্থ মানুষকে সবাই পছন্দ করে না, নতুনদের সুযোগ দেওয়ার পক্ষেই সওয়াল বিজেপি সাংসদের। দেখুন, আমি একটা কথা বলি, সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকারিণী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববে। 1951 সালে অসমে মুসলিমদের জনসংখ্যা ছিল 14%। বর্তমানে সেই জনসংখ্যা বেড়ে হয়েছে প্রায় 40%। অসমে জনসংখ্যাগত এই পরিবর্তন তাঁদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি অস্তিত্ব রক্ষার সমস্যা। ঝাড়খণ্ডের রাঁচিতে ভোট প্রচারে গিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। बदलते डेमोग्राफी मेरे लिए, मैं असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12% था, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। মুখ্যমন্ত্রীর কড়া ধমক সত্ত্বেও শোধরায়নি বালির এসডিও। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খোদ বালি পুরসভার অর্থ বিভাগের। হিসাব বহির্ভূত বিলে সই করানোর বিস্ফোরক অভিযোগ। আতান্তরে চুক্তিভিত্তিক একাধিক পুরকর্মী বিক্ষোভ ধর্ণা। অর্থ বিভাগের অফিসারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ অস্বীকার এসডিওর।
যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার? ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হয়েছে হাওড়া ও বালির প্রশাসনিক কর্তাদের। জমি জবরদখল বা পুকুর ভরাট নিয়ে পুলিশকেও ভৎসনা। মুখ্যমন্ত্রী তিরস্কার করেন বালির এসডিওকে, তারপরেও শোধরায়নি বালি পুরসভা। ফের দুর্নীতির অভিযোগ, ঠিকাকর্মীদের বিল ও বেতন বকেয়া। প্রতিবাদে বালি পুরসভা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা। অর্থ বিভাগের অফিসারকে তালা বন্ধ করে রাখার অভিযোগ। দীর্ঘ 2 বছর ধরে বিল এবং বেতন নিয়ে সমস্যা চলছে বলে দাবি ঠিকাকর্মীদের। বিক্ষোভ চলে বালি পুরসভার অর্থ বিভাগের অফিসের সামনে। অফিসারকে আটকে রেখেই চলে বিক্ষোভ। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি ঠিকাকর্মীদের। আমাদের যে বকেয়া বেতন বা বকেয়া বেতনের বিল এজেন্সিদের, সেই বিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সত্ত্বেও আমাদের এফও সাহেব, মাননীয় এফও সাহেব, উনি অবৈধভাবে আটকে রেখেছেন। উনি আমাদের বিল পেমেন্ট করছেন না, যার ফলে আমরা অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় ভুগছি। ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিকের বিস্ফোরক দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই অর্থ বিভাগের সরকারি নির্দেশ লঙ্ঘন করে কাজ হয়েছে। টেন্ডার ছাড়াই একই এজেন্সিকে দিয়ে বারবার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ। আমি 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে আমাকে যেহেতু বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তো আমার যথারীতি উপায় না দেখে আমি জুলাই মাসের 2 তারিখে আমি একটা চিঠি করি। সেই চিঠি আমি এডিশনাল সেক্রেটারি ইউডিএমএ স্যারকেও দিয়েছি এবং স্পেশাল সেক্রেটারি আমাদের ফিনান্স অফিসারকেও দিয়েছি যে এই সমস্ত বিলগুলো যে সমস্ত কাজ হয়েছে সেগুলো আমাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ছাড়ার জন্য, কিন্তু এই সমস্ত বিলগুলো তো ফিনান্সের অর্ডার ভায়োলেট করে করা হয়েছে, তো আমি কিভাবে বিলগুলো ছাড়বো? ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিক পুরসভার আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছেন। কারা করছে মেনলি তো এজেন্সির লোক আছে এবং অফিসারও আছে এখানে। আমি তো সরাসরি বলবো যে এখানে অফিসারদের ইন্ধন ছাড়া তো কিছু হয় না, কারণ অফিসার এগুলো কিভাবে আপনার ওয়ার্ক অর্ডার কিভাবে ইস্যু করলো, এই সমস্ত টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডারগুলো ইস্যু করা হলো কি করে? বালির এসডিওকে ফোন করা হলে তিনি জানান গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এসডিও। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। চুরির অপবাদে একই পরিবারের 3 জনকে মারধর করে চুল কেটে নেওয়ার অভিযোগ। হাওড়ার ডোম জুড়ে উত্তেজনা। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবার, পরিচারিকা ও পরিবারের সদস্যদের মারধর ও চুল কেটে নেওয়ার উত্তেজনা। ডোমজুড়ের উত্তর কলোরার বাসিন্দা আবুল হাসান লস্কর, নিজামুদ্দিন লস্কর, ঈশা লস্কর ও শ্যাম লস্করের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাঁদেরই প্রতিবেশীর মেয়ে। অভিযোগ, দিন 25 আগে লস্করদের বাড়ি থেকে টাকা চুরি যায়। সন্দেহ গিয়ে পড়ে বাড়ির পরিচারিকার ওপর। পরিচারিকাকে না পেয়ে তাঁর বাবা, মা ও ভাইয়ের ওপর চড়াও হওয়ার অভিযোগ। পরিচারিকার পরিবারের সদস্যদের এলাকার একটি কারখানার সামনের মাঠে ডেকে পাঠান বাড়ির মালিক। সেখানে অকথ্য অত্যাচার, চুল কেটে নেওয়ার অভিযোগ। মারধর চলাকালীন সেই ঘটনা মোবাইল বন্দী করেছিল পরিবারটি। সামনে এসেছে মারধরের সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। সন্দেহ হচ্ছে চুরি করেছে। আচ্ছা, আপনারা তারপরে আমাদের ডাকা হলো? আমাদের ডাকা হলো বলতে আমাদের বাড়িতে এসেছিল সব দল বেঁধে বলতে যে এরম তারা 24 ঘন্টার মধ্যে আপনার মেয়েকে হাজির করো, আর নাহলে আমাদের যা ক্ষতি করেছে সেইগুলো দাও, নাহলে তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা কিছুই জানিনি। তারপরে কি হলো? তারপরে বলে চলে গেল। 8 ঘন্টা পরে হই হাল্লা করে আবার ঘর সাজ করতে এলো। পরিচারিকার মা বাবার দাবি, তাঁদের মেয়ে খোয়া যাওয়া টাকা বাড়ির মালিকদের ফেরত দিয়েছে। চুরির অপবাদে তাঁদের চুল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দেখে আমাকে 2-4 চাপড় মারলো, মেয়েরে আমাকে ধরে লিখে চুল কেটে দিল। সারা রাত ওখানে বসে রাখলো ওদের কারখানায়, কম্পিউটার কারখানায়। সারা রাত বসে এখন মারে না কাউকে, চুলপুল কেটে লিখে আর মারতে কাউকে দেয়।
আক্রান্ত পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযোগের ভিত্তিতে আব্দুল হাসান লস্কর, ঈশা লস্কর ও শ্যাম লস্করকে গ্রেপ্তার করে পুলিশ। ডোমজুর থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।